বন্ধাত্ব কি? বন্ধাত্ব কি পুরুষ নারী উভয় সমস্যার জন্যই হতে পারে? যদি কেউ 1.5 বছর চেষ্টা করে তাহলে 90% প্রেগনেন্ট হবে। তো সময়টা হচ্ছে প্রথম ব্যাপার একটা। আইইউআই বললে এতে কি ট্রিটমেন্ট? বীর্য থেকে ভালো শুক্রাণু বার করি, একটা ছোট টিউবের সাহায্যে জরায়ুর মধ্যে এটাকে আমরা প্রবেশ করাই। বন্ধাত্বের চিকিৎসা মানে কি আইভিএফ? আইভিএফ সম্পর্কে তো প্রচুর ভুল ধারণা আছে। তুমি যদি কয়েকটা কমন মিথ বার্স্ট করো। লোকের ধারণা আইভিএফ করলেই বাচ্চা হয়, তা কিন্তু নয়। ম্যাক্সিমাম সাকসেস রেট 40%, 50%, তার বেশি নয়। বিজ্ঞাপনে যদি 70, 80, 90% বলে, ওটাতে যাবেন না, হয় না কখনো। হোয়াট ইজ সারোগেসি? কোনো এক দম্পতি শুক্রাণু এবং ডিম্বাণু মিশিয়ে ভ্রূণ তৈরি করা হলো। পুরুষদের স্পার্ম কাউন্ট বা শুক্রাণু সংখ্যা বাড়াতে গেলে কি করা উচিত? কমাতে গেলে কি করা উচিত আগে বলে নিই। যদি আপনার স্পার্ম কাউন্ট কমের দিকে থাকে, অবভিয়াসলি আমরা বলবো স্মোকিং বন্ধ করতে। ফার্টাইল পিরিয়ড হচ্ছে ইউজুয়ালি যদি রেগুলার সাইকেল হয় তাহলে ওই পিরিয়ডের 10 দিন থেকে। গর্ভাবস্থায় মা কিভাবে ঘুমোবে নিরাপদে? এইটা নিয়ে রিল করা আর ভিডিও করা বন্ধ করা উচিত। রিল দেখে ছোটোখাটো ভিডিও দেখে কিন্তু প্রেগনেন্সি সম্বন্ধে দয়া করে আইডিয়া করবেন না। প্রেগনেন্সি কিট বিভিন্ন সময় দোকান থেকে কিনে এনে টেস্ট ফেস্ট করি। কোনো সময় দাগটা প্রপার হয়, কোনো সময় খুব হালকা একটা দাগ। এই হালকা দাগ এসছে মানে কি সে প্রেগনেন্ট হয়েছে? ধরো দম্পতি একটু কিছুদিন ধরে সমস্যায় ভুগছেন, সন্তান আসছে না, তাদের জন্য তোমার কি অ্যাডভাইস? একটাই পাতি বাংলা অ্যাডভাইস, চাপ নেবেন না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমাদের স্পেশাল এপিসোড স্পেশাল মানুষের সঙ্গে। আজকে আমরা কথা বলবো আইভিএফ ট্রিটমেন্ট নিয়ে, বন্ধাত্ব সংক্রান্ত নানান সমস্যা নিয়ে এবং সন্তান ধারণের বিভিন্ন সমস্যা এবং তার সঙ্গে খুব মজার কিছু টিপস। আর এই বিষয়ে কথা বলতে আমার সঙ্গে এমন একজন মানুষ এসে উপস্থিত হয়েছেন যার সঙ্গে কথা বলার ইচ্ছে এবং আগ্রহ আমার বহু দিনের, একেবারে শুরুর দিকের। অনেক দিন নানান এগলি ওগলি পেরিয়ে ফাইনালি ওনার সঙ্গে আলাপ যোগাযোগ এবং ফাইনালি ওনার রাজি হওয়া। ফলে আজকে টাইম অ্যান্ড টাইড পডকাস্টের পক্ষ থেকে আমি স্বাগত জানাই আমার অত্যন্ত প্রিয় মানুষ ডক্টর ইন্দ্রনীল শাহ। থ্যাংক ইউ সৌরভ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা প্লেজেন্টারিতে যাচ্ছি না, ঢুকে পড়ি একদম। বন্ধাত্ব কি? হোয়াট ইজ বন্ধাত্ব? বন্ধাত্ব বা যেটাকে ইনফার্টিলিটি বলা হয় ইংরাজিতে, যদিও আমরা নেগেটিভ কথাবার্তা আজকাল বন্ধ করে দিয়েছি বলা, তো আমরা বলি সাবফার্টিলিটি। ইন বললে একটা নেগেটিভ ব্যাপার থাকে। যারা বাচ্চা নেবার চেষ্টা করছে কিন্তু বাচ্চা আসছে না, এবং বলা হয় যে 1 বছর ধরে চেষ্টা করছেন বা 12 মাস ধরে চেষ্টা করছেন কোনো রকম কন্ট্রাসেপশন ছাড়া, কিন্তু বাচ্চা আসছে না, সেই ক্ষেত্রে আমরা বন্ধাত্ব বা ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি যা ইচ্ছা বলতে পারি। আচ্ছা, তার মানে কি তার আগে তাদের 1 বছর ধরে চেষ্টা করতে হবে? বলা হয়, দেখো এটা তো সুইগি জোম্যাটো নয়, বলা হলো যে বাচ্চা চলে এলো এরকম নয়, চেষ্টা করতে হয়। তো যদি মহিলার বয়স 35-এর কমে হয় এবং যদি পুরুষের কোনো সমস্যা না থাকে তাহলে বলা হয় 12 মাস ট্রাই করতে। যদি মহিলার বয়স 35-এর বেশি হয় বা অন্যান্য কোনো সমস্যা থাকে তাহলে মিনিমাম 6 মাস চেষ্টা করার পরে বাচ্চা না হলে তখন বলা হবে যে সে বন্ধাত্ব সমস্যায় ভুগছে। আচ্ছা, তুমি আমাকে এবার বলো যে এই যে বন্ধাত্ব বিষয়টা চিরকাল ভারতীয় সমাজ ব্যবস্থায় এটা চাপিয়ে দেওয়া হয়েছে মেয়েদের ওপর। আমরা প্রথমেই একটা প্রশ্ন করি যে বন্ধাত্ব কি পুরুষ নারী উভয় সমস্যার জন্যই হতে পারে? হ্যাঁ, বন্ধাত্ব পুরুষ নারী উভয়ের জন্য। আমাদেরকে বারবার বলা হয় যে কোনো বাচ্চা না হলেই একটা মেয়েকে শুনতে হয় যে কি এতদিন বিয়ে হয়ে গেল বা কবে হবে, বা নানা রকম মহিলা প্রোগ্রামে তাকে নানা রকমভাবে ছড়িয়ে রাখা হয়, যেমন সে কোনো পূর্ণ অনুষ্ঠানে সাধেতে বা বিয়েতে পার্টিসিপেট করতে পারবে না। ছেলেদের ওপর এরকম রেস্ট্রিকশনস নেই, যে ছেলেদের জন্য হয় না তা নয়। যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, 30% যদি মেয়েদের কারণে হয় ইনফার্টিলিটি, তাহলে কিন্তু 30% ছেলেদের কারণে হয় এবং 30% ছেলে মেয়ে দুজনেরই কোনো না কোনো সমস্যা আছে। তাহলে একজন মহিলা যতখানি সমস্যা, একটা পুরুষেরও একই রকম সমস্যা থাকতে পারে। সাধারণত মহিলাদের ক্ষেত্রে কি কি সমস্যা দেখতে পাওয়া যায়? যদি মহিলাদের ক্ষেত্রে সমস্যা ধরা হয়, আমরা বলে থাকি, যদি একটা এক্সাম্পল না দিলে মুশকিল,
এর দড়ি এটা ইউট্রাস, হ্যাঁ, এইটা হচ্ছে একটা ইউট্রাস, আর দুদিকে দুটো ফেলোপিয়ান টিউব আছে, একটা ওভারি আছে। একটা হতে পারে যে এই টিউবটা ব্লক রয়েছে কোনো কারণে, কোনো ইনফেকশন বা কিছু, যে টিউবটা ব্লক রয়েছে, বাচ্চা আসতে অসুবিধা হবে। নাম্বার 2 হচ্ছে ইউট্রাসের মধ্যে কোনো প্রবলেম রয়েছে, ফাইব্রয়েড রয়েছে, কোনো টিউমার রয়েছে বা কিছু, তার জন্য সমস্যা হবে। আর যদি আমি ধরে নিই এখানে ওভারি বা ডিম্বাশয় রয়েছে, কারোর ডিম প্রচুর বেশি প্রতি মাসে ডিম বেরোচ্ছে না, যেটাকে পিসিওডি বলে, বা একদম ডিম শেষ হয়ে যাচ্ছে, প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর, যার বয়স কম কিন্তু তার মেনোপজের দিকে চলে যাচ্ছে, এরকম সমস্যা হয়। পুরুষদের ক্ষেত্রে যেটা হতে পারে যে শুক্রাণুর খুব কম, বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা কম বা গতিশীলতা খুব কম, বা তাদের সহবাস করতে অসুবিধে হচ্ছে, এরকম নানা কারণ নিয়ে ইনফার্টিলিটি হতে পারে। মানে পুরুষ নারী দুজনের ক্ষেত্রেই ঘটে? পুরুষ নারী দুজনের ক্ষেত্রেই হতে পারে। ওকে ওকে। এবার তুমি আমাকে বলো, এই বন্ধ্যাত্বের চিকিৎসা যে করা হবে, বন্ধ্যাত্বের চিকিৎসা মানে কি আইভিএফ? না, এটা একদম ভুল ধারণা। আমরা চারিদিকে আইভিএফ সেন্টারের বিজ্ঞাপন দেখি বলি আমরা ভাবি যে বন্ধ্যাত্ব মানেই আইভিএফ। আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন, এটা হচ্ছে একদম লাস্ট ট্রিটমেন্ট। প্রথমে যখন কেউ আসে যে বাচ্চা হচ্ছে না, তখন আমরা কারণগুলো খুঁজে বার করার চেষ্টা করি, তাদের এই হতাশা থেকে বেরিয়ে আনার চেষ্টা করি যে একটু সময় দাও, একটু ধৈর্য ধরো, প্রেগনেন্সি চলে আসবে, এবং বেশিরভাগ সময় কিন্তু তাই হয়। লাফিয়ে ঝাঁপিয়ে পরীক্ষা করা বা ওষুধ দেওয়া নয়, একটু ধৈর্য থাকলে হয়। কারণ প্রতি মাসে যদি একজন দম্পতি চিকিৎসা মানে চেষ্টা করেন বাচ্চার জন্য, মাত্র 15% প্রেগনেন্ট হবেন। মানে আমি চেষ্টা করলাম আর বাচ্চা হয়ে গেল, তা কিন্তু হয় না। যদি কেউ 1 বছর চেষ্টা করে, তাহলে 10 জনের মধ্যে মাত্র 8 জন প্রেগনেন্ট হবে। যদি কেউ 1.5 বছর চেষ্টা করে, তাহলে 90% প্রেগনেন্ট হবে। তো সময়টা হচ্ছে প্রথম ব্যাপার। একটা লোকজন চাপে পড়ে যায়, সেটা নিজেরা তৈরি করে না, একটা টার্গেট তৈরি করে, একটা সব কিছু টার্গেট আছে যে আমাকে 1926-এর মধ্যে মা ডাক শুনতে হবে, ঠিক আছে, বা বাড়ির লোকেদের চাপ হয় যে আমার বয়স হয়ে যাচ্ছে, তো বাচ্চাটাকে মানুষ করব কবে, এই নিয়ে লোকে তাড়াহুড়ো করে। এবং দ্যাটস ওয়াই আমরা যখন আইভিএফ করি, মেডিকেল কারণ ছাড়াও প্রায় সোশ্যাল কজের জন্য আইভিএফ প্রচুর হয়, কারণ লোকে তৈরি করতে চায়। তাহলে প্রথমে আমরা বলি যে নিজের থেকেই প্রেগনেন্সি হবে, না হলে আমরা ওষুধ দিয়ে ট্রাই করি, সেটাও যদি না হয় আমরা আইইউআই বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন বলে একটা চেষ্টা করি। তারপরে একদম লাস্ট স্টেপ হচ্ছে আইভিএফ। কিন্তু যখন সমস্যা গুরুতর হয়, আমরা প্রথমেই হয়তো আইভিএফ বলে দিই। তাহলে এটা পার্সোনালাইজ করা, একজন কাপল দম্পতি এলো, তার যা সমস্যা সেটাকে দেখে ঠিক করা হয়, কিন্তু আইভিএফ প্রথম ট্রিটমেন্ট নয়। হ্যাঁ, তাহলে এই যে আইইউআই বললে, এটা কি ট্রিটমেন্ট? আইইউআই বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, এটা খুব সিম্পল একটা, যখন কোনো রকম পুরুষের বীর্যে সামান্য সমস্যা থাকে বা কোনো রকম সহবাসে অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা শুক্রাণুটা নিয়ে নিই, বীর্য থেকে ভালো শুক্রাণু বার করি, একটা ছোট টিউবের সাহায্যে জরায়ুর মধ্যে এটাকে আমরা প্রবেশ করাই, যেটাকে আইইউআই বলা হয়। এই সময়টা বলে নিই, এই সহবাসের সমস্যা লোকে বিয়ের আগে বা বিয়ের পরে নানা রকম বই পড়ে বা টিভি সিরিয়াল সিনেমা দেখে একটা ধারণা করে নেয় যে সহবাসটা খুব সহজ এবং সম্ভব হয়, কিন্তু প্রচুর দম্পতি সহবাসের মানে অসুবিধাতে ভোগেন, এবং সেটা কিন্তু একটা সমস্যা। আপনার হচ্ছে মানে আপনি এক্সেপশন তা নয়, অনেকেরই হয়, এবং সেটা থেকে বেরিয়ে এসে বলা যে আমার এই সমস্যাটা হচ্ছে, চিকিৎসা আছে, এবং ভেঙে পড়া বা হতাশার কোনো জায়গা নেই, এবং স্বামী স্ত্রীর সম্পর্কটাও শুধু এই কারণে নষ্ট হয়ে যাওয়া উচিত নয়, এই চিকিৎসা করলে কিন্তু অনেকেই ঠিকঠাক সেরে ওঠে। এই ট্যাবুটাকেও আমরা চাইছি যে বার করে আনতে। হ্যাঁ, তাহলে এবার আমরা আইভিএফটার একদম স্টেপ বাই স্টেপ শুনি, কিভাবে ঘটে আইভিএফ। আইভিএফ স্টেপ বাই স্টেপ প্রথমে দেখা হয়। আচ্ছা, আগে একটা জিনিস জেনে নি, আইভিএফ আর টেস্ট টিউব বেবি তো একই জিনিস, যেটাকে আমরা টেস্ট টিউব বেবি বলি, সেটাই আইভিএফ। এবং টেস্ট টিউব বেবি, লোকের ধারণা যে টিউবের মধ্যে বাচ্চা হয়, তা নয়। এটা ল্যাবের মধ্যে ডিম্বাণু আর শুক্রাণু মিশিয়ে ভ্রূণ তৈরি করে তারপরে সেই ভ্রূণটাকে জরায়ুর মধ্যে দেওয়া হয়, এবং বাচ্চাটা কিন্তু জরায়ুর মধ্যেই হচ্ছে। তো তুই যা বলছিলিস যে আইভিএফ এর স্টেপস, প্রথমে দেখতে হয় যে একদম ফার্স্ট কনসালটেশন, যে আইভিএফ করার দরকার আছে কিনা। যদি দরকার হয়, তখন কাউন্সেলিং চলে যে আইভিএফ করলে তার সফলতার হার কতখানি। কারণ লোকের ধারণা আইভিএফ করলেই বাচ্চা হয়, তা কিন্তু নয়। ম্যাক্সিমাম সাকসেস রেট 40%, 50%, তার বেশি নয়। বিজ্ঞাপনে যদি 70, 80, 90% বলে, ওটাতে মানে যাবেন না, মানে হয় না কখনো। আর একটা হচ্ছে যে আইভিএফে যে সাকসেস রেট বলা হয়, তোর মনে কর বললো 30%, 40%, ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রেগনেন্ট হলে 100%, আর যদি প্রেগনেন্সি না আসে 0%।
তো ইট ইজ আ অল অ্যান্ড নান ল, আইদার বাচ্চা হয়েছে আর বাচ্চা হয়নি, তাই জন্য এইগুলোটা প্রবাবিলিটি দেওয়া হয় যে কীরকম চান্স। তারপরে তাই খরচার কথা বলা হয়, কারণ আইভিএফটা খরচা সাপেক্ষ, প্রায় 1.5 লাখ থেকে 2.5 লাখ এরকম একটা খরচা হতে পারে। তো সেই টাকাটাও তাকে জোগাড় করতে হবে। সবার একটা মধ্যবিত্ত সংসারে বা একটা নিম্ন মধ্যবিত্ত টাকাটা একটা বড় ব্যাপার, মানে 1 বছরের সেভিংস বা কিছু, তো এটা খরচার ব্যাপার বলা হয়। তারপরে কিছু ইনভেস্টিগেশনস করা হয়, তারপর দম্পতিকে জিজ্ঞেস করা যে আপনারা রাজি বা কবে থেকে করতে চান। তারপরে একটা প্রোটোকল চলে, কিছু ইনজেকশনস হয়, তারপর অজ্ঞান করে ডিম্বাণু বার করা হয়, শুক্রাণুর সাথে মিশিয়ে ভ্রূণ তৈরি করা হয়। তারপরে সেই ভ্রূণটাকে আইদার ফ্রিজ করে আমরা রেখে দিই অথবা ট্রান্সফার করি। এইরকমভাবে আইভিএফটা চলে আর কি। এবার তুমি আমাকে বলো কারা আইভিএফ এর জন্য উপযুক্ত, যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি বলি, কাদের আইভিএফ? গভর্নমেন্ট কিছু নিয়ম করে দিয়েছে, সব বয়সেই আইভিএফ করা যাবে না। যদি কোনো মহিলার বয়স 50-এর ওপরে হয়ে যায়, পুরুষের বয়স 55, তারা আইভিএফ করতে পারবেন না। এখন সিঙ্গল মাদার হতে পারে, সেটা কোনো অসুবিধে নয়। তো যাদের কোনো ইনফার্টিলিটি সমস্যা রয়েছে, সাধারণভাবে কনসিভ করতে পারছেন না, সেখানে আইভিএফ করা হবে। সিঙ্গেল প্যারেন্টরাকে কোনো মহিলা তোর ইনফার্টিলিটি ট্রিটমেন্ট মানে আইভিএফ করে হোক বা আইইউআই করে হোক মা হতে পারবেন, কিন্তু কোনো সিঙ্গেল পুরুষ কিন্তু হতে পারবেন না, কারণ সেখানে সারোগেসি দরকার। এবং গভর্নমেন্টের নিয়ম হচ্ছে যে বিবাহিত দম্পতি না হলে সারোগেসি করা যাবে না। তো যেটা আমরা দেখতাম একসময় যে ফিল্মস্টাররা, অনেক ফিল্মস্টার সিঙ্গেল ড্যাড হয়েছে, সেটা কিন্তু এখন সম্ভব নয় আমাদের দেশে। তাহলে এখান থেকে একটু অফ স্ক্রিপ্ট আসি, সে হোয়াট ইজ সারোগেসি, মানে এই গল্পটা কি? সারোগেসি মানে হচ্ছে কোনো এক দম্পতি শুক্রাণু এবং ডিম্বাণু মিশিয়ে ভ্রূণ তৈরি করা হলো, সেই ভ্রূণটা অন্য কোনো মহিলার জরায়ুর মধ্যে দেওয়া হলো এবং বাচ্চাটা ওই জরায়ুর মধ্যে বড় হচ্ছে, কারণ মহিলার জরায়ুতে কোনো সমস্যা রয়েছে বা সে যদি প্রেগনেন্ট হয় তার মেডিকেল রিস্ক এমন, সে মারা যেতে পারে, মনে কর হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে বা কোনো রকম বড় কিছু সমস্যা রয়েছে। তো সেই মহিলা যখন বাচ্চাকে জন্ম দেবেন, তারপরে যেটা কমিশনিং কাপল, যাদের ডিম্বাণু শুক্রাণু নিয়ে আছে, তাদের কাছে বাচ্চাটাকে ফেরত দিয়ে দেওয়া হবে। এটা পুরোপুরি আইন করে করা হয়। সারোগেসি করার আগে একটা সেন্টারের সাথে এই কমিশনিং কাপলের একটা চুক্তি হয়, এই সারোগেটের সাথে চুক্তি হয় যে বাচ্চারা তার জরায়ুর মধ্যে দেওয়া হচ্ছে ভ্রূণটাকে, বাচ্চা হয়ে গেলে তাকে তার মা বাবার কাছে আবার ফিরিয়ে দেওয়া হবে এবং এই সারোগেট মহিলা কোনো দাবি করবেন না। আচ্ছা, মানে সেখান থেকে তো কমপ্লিকেশনসও হয় নিশ্চয়ই, মানে এই যে যিনি ধরো সারোগেট মাদার, মানে ইন আ ওয়ে তো শি ইজ আ মাদার, কারণ উম্বে রাখছেন, টেকনিক্যালি হয়তো নয়, আইন অনুযায়ী হয়তো নয়, তিনি না বায়োলজিক্যাল পেরেন্ট আর না তিনি অ্যাডপটিভ পেরেন্ট, কিন্তু অ্যাডপ্টও করেন। তার মানে কি এই যে সারোগেট মাদার, তিনি জাস্ট ওই সময়টায় তার কি বলবো, তার গর্ভে ওকে স্থান দিলেন এবং তারপর ছেড়ে দিলেন। হ্যাঁ, তাই হয়। দ্যাটস আ বিট ক্রুয়েল। যেভাবে তুই দেখবি, এটা হয়তো ক্রুয়েলটি একদিক দিয়ে বলা যায়, একদিক দিয়ে তিনি কারোর উপকার করছেন, সেটাও একটা মহানুভব বা তার বড় কাজ করছেন। তো এইভাবে, এবং যিনি করছেন, ক্রুয়েলিটি বলা যায় না, কারণ তিনি তো জেনে শুনেই করছেন আর কি, তাকে তো কেউ জোর করছে না। সেটা যখন শুরু করছে, তারপর যখন আস্তে আস্তে সেই সন্তান বেড়ে উঠছে তার মধ্যে, দেখ তার যেভাবে হয় সারোগেটের নিজেদের সন্তান থাকে, তো একটা টান হয়তো থাকে, কিন্তু এটা অনেকটাই প্রফেশনালিজমের মধ্যেই পড়ে আর কি, মানে প্রফেশনালিজমের মধ্যেই পড়ে। ওকে ওকে, দম্পতিদের মধ্যে এই যে যারা আইভিএফ করাতে আসছে, মানে ফাইনালি তোমরা বলে দিলে যে আইভিএফ করতে হবে, তোমরা কাউন্সিলিং করলে, তাদের মানসিক প্রস্তুতিটা কি হয়? তাদের মানসিক প্রস্তুতি হচ্ছে, আমরা সবসময় বলি যে একটা আশা নিয়ে শুরু করা। যখন আমরা বলছি যে আইভিএফে কারোর 30%, 40%, 10 জনের মধ্যে 3 জন প্রেগনেন্ট হবে, তো সে তার মধ্যে কি হয় যে 7 জনের মধ্যেও পড়তে পারে প্রেগনেন্ট না হতে, কিন্তু যখন সে শুরু করছে একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড দরকার যে হ্যাঁ, যদি কেউ প্রেগনেন্ট হয় আমি হব। কারণ হতাশা দিয়ে কিছু শুরু করলে সেই জিনিসটা খুব একটা সুবিধা হয় না, সে ভেঙে পড়ে। এবং আইভিএফের সময় তার একটা মানসিক প্রস্তুতি দরকার, কারণ প্রচুর মুড সুইং হতে পারে, যে ওই ইঞ্জেকশনগুলো আমরা দিচ্ছি, তারপর সে ক্লিনিকে আসছে, ভালো খবর মন্দ খবর, এটা হলো সেটা হলো, সেটা ভেঙে পড়া থাকে আর কি। তারপরে তার একটা চাপ থাকে, যদি এইটা না হয় তাহলে কি হবে। তো এই সবগুলোর জন্য তাকে একটা পজিটিভ ব্যাপারের মধ্যে নিয়ে আসতে হয়। তাকে বলা হয় যদি কোনো রকম সাপোর্ট কেউ থাকে, তার মা বাবা, হাজব্যান্ড বা অন্য কোনো
ঘনিষ্ঠ বন্ধু। এরকম বলা হয় নেগেটিভিটি, মনে কর তোর হবে না, বা নেগেটিভ যারা বলছি, নেগেটিভ ভাইব যেটা আছে সেখান থেকে তাকে দূরে সরে আসা। যদি কেউ কাজ করে তাকে বলা হয় যে খুব স্ট্রেসফুল কাজ তখন না রাখতে, কারণ সেটা হ্যান্ডেল করতে পারবে না। তো এইরকমভাবে একটা মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়। আচ্ছা, আইভিএফ সম্পর্কে তো প্রচুর ভুল ধারণা আছে, তুমি যদি কয়েকটা কমন মিথ বার্স্ট করো। একটা হচ্ছে যে আইভিএফ করলেই বাচ্চা হবে, এটা একটা ভুল ধারণা। আইভিএফ করলে বাচ্চা হবে না সব সময়, বেশিরভাগ সময় হয় 30-40% চান্সেস। আইভিএফ করলে পুরুষের শুক্রাণু পাল্টে দেওয়া হয়, এটা একদম ভুল ধারণা। যে কোনো ডিম্বাণু বা শুক্রাণু আমরা পাল্টাই না, আইভিএফ সেন্টারে পাল্টাই না। যদি কারো ডোনার এগ বা ডোনার স্পার্ম লাগে তাহলে তাকে কনসেন্ট ফর্ম সই করে হাজব্যান্ড ওয়াইফ দুজনকার অনুমতি নিয়ে তবেই ডোনার এগ বা ডোনার স্পার্ম ব্যবহার করা হয়। অনেক সময় অনেক ওয়াইফ এসে বলেন যার হাজব্যান্ডের শুক্রাণুর প্রবলেম আছে, ওকে জানাতে হবে না আপনি একটা ব্যাংক থেকে শুক্রাণু দিদি, এরকম কিন্তু কখনো করা হয় না, কারণ এটাকে আমরা চিটিং বা এটাকে বলা হচ্ছে। যেমন ওয়াইফের হয়তো বললো ওকে জানাতে হবে না একটা ডিম্বাণু দিন, তো হাজব্যান্ড ওয়াইফের কনসেন্ট ছাড়া এটা করা হয় না। আইভিএফ করলে আপনি লিঙ্গ নির্ধারণ করতে পারবেন, বাচ্চা ছেলে হবে কি মেয়ে হবে আপনি ঠিক করতে পারবেন, তা কিন্তু হয় না। ভারতবর্ষে কোনো রকম লিঙ্গ নির্ধারণ করা যায় না, এটা আইনত অপরাধ। যিনি করবেন সেই ডাক্তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে, যারা রিকোয়েস্ট করবে তাদের জরিমানা বা জেলও হতে পারে। আইভিএফ করলেই আমি চাইলে টুইনস হবে এরকম নয়, আমরা চাই না যে টুইনস হোক, এটাকে আমরা কমপ্লিকেশনস মনে করি। তো এইরকম ধারণা আছে আর কি। তো এইগুলো মিথ, এগুলোকে ভাঙা উচিত। এবং যেসব মহিলা দম্পতি আইভিএফ করতে যাচ্ছেন এই ভুল ধারণাগুলো যদি থাকে আপনি আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন, সব কিছু জেনে বুঝে তারপরে আপনি আইভিএফের দিকে এগোন। আইভিএফ করলে কি ক্যান্সার হয়? না, এটাও একটা ভুল ধারণা যে আইভিএফ করলে ক্যান্সার হবে। আমাদের যা স্টাডিজ রয়েছে আইভিএফ করলে মহিলার ক্যান্সারের সম্ভাবনা বাড়বে তা নয়। আর একটা ধারণা আইভিএফ করলে বাচ্চা অ্যাবনর্মাল হবে, অটিজম হবে বা কোনো রকম জন্মগত ত্রুটি হবে, তাও কিন্তু নয়। যে কোনো বাচ্চা সে নর্মালি কনসিভ করে হোক বা আইভিএফ করে হোক 3-5% চান্স অফ অ্যাবনর্মাল বেবি। তো আইভিএফ করলে এক্সট্রা কোনো রিস্ক হয় না। আইভিএফ যারা করাতে যাচ্ছেন তাদের ফুড হ্যাবিটে কোনো আলাদা পরিবর্তন আনতে হবে? না, আলাদা পরিবর্তন কিছু নয়। যে কেউ যখনই প্রেগনেন্সি চেষ্টা করছে তাকে বলা হয় যে আপনার মানে এটা ভালো লাইফস্টাইল লিড করতে আর কি, জাঙ্ক ফুডস না খাওয়া, ওজন ঠিকঠাক করে রাখা, ফলিক অ্যাসিড 3 মাসের জন্য খাওয়া যখন কেউ প্রেগনেন্সির চেষ্টা করছে। আইভিএফের সময় একই কথা বলা হয়, এক্সট্রা কিছু করতে হবে না যে আপনাকে নানা রকম ভিটামিনস খেতে হবে, নানা রকম হেলথ ড্রিঙ্কস খেতে হবে। বিজ্ঞাপনের দিকে না যাওয়া ভালো, যেটা নর্মাল বাড়িতে খাবার দাবার হয় একদম ফাইন। এইবার যেটা খুব সাংঘাতিক প্রশ্ন, একটু বড় করে উত্তর দিও। পুরুষদের স্পার্ম কাউন্ট বা শুক্রাণু সংখ্যা বাড়াতে গেলে কি করা উচিত? আচ্ছা, কমাতে গেলে কি করা উচিত আগে বলে নিই। যদি আপনি কমাতে চান তাহলে স্মোকিং করতে পারেন, আপনি অ্যালকোহল নিতে পারেন এবং ওজন বাড়াতে পারেন। তাহলে এই 3টে না করলে আপনার স্পার্ম কাউন্ট ঠিক থাকবে। এবারে সবসময় যে লাইফস্টাইল দিয়ে ব্যাপারটা হয় তা নয়, অনেকটা জন্মগত ব্যাপারও থাকে। অনেকে একদম রেগুলার এক্সারসাইজ করেন, হেলদি খাবার খান, কিন্তু স্পার্ম কাউন্ট কম। তার মানে স্পার্ম কাউন্ট কম মানেই বীর্যতে শুক্রাণুর সংখ্যা কম মানেই যে আপনি আনহেলদি তা নয়। এটা হয়ে থাকে ইডিওপ্যাথিক এবং এর কোনো রকম কারণ জানা যায় না। কিছু কিছু চিকিৎসায় সারে, কিছু কিছু চিকিৎসায় সারে না। যদি আপনার স্পার্ম কাউন্ট কমের দিকে থাকে অবভিয়াসলি আমরা বলবো স্মোকিং বন্ধ করতে, কারণ স্মোকিং স্পার্ম কাউন্ট বা স্পার্ম ডিএনএ ড্যামেজ করতে পারে। অ্যালকোহল টু সাম এক্সটেন্ট এফেক্ট ফেলে। ওজন ঠিকঠাক করে রাখতে হবে। খাবার যে কোনো খাদ্যাভ্যাস, যদি কেউ বলে গ্রিন লিফি ভেজিটেবলস বা লাল টমেটো বা ক্যারট এসব খেলে স্পার্ম কাউন্ট বাড়ে এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্টস দেওয়া হয়। কিন্তু আবার বলছি এই স্পার্ম কাউন্ট বাড়া কমা শুধুমাত্র জীবনযাত্রার উপরে নয়, তাই জন্য নিজেকে কখনো দায়ী করবেন না যে আপনার জন্য আপনার স্পার্ম কাউন্ট কমছে। অনেক সময় এটা কিন্তু আপনার হাতে নেই, তাই জন্য ভেঙে পড়বেন না। ছেলেদের যে একটা ধারণা আছে স্পার্ম কাউন্ট কম হলেই সেই পুরুষ ঠিকঠাক নয় আর কি, এরকম প্রমাণ করার কিন্তু কিছু নেই। আপনার অনেক কিছু জীবনে করার আছে, তাই একটা বীর্য কখনো আপনাকে ডিফাইন করতে পারেন না যে আপনি কিরকম। আমি একটা ঘটনা সেদিন শুনছিলাম, সেটা হচ্ছে যে একজন ভদ্রমহিলা বলছেন যে তার স্বামীর স্পার্ম কাউন্ট ইজ ওকে, কিন্তু স্পার্ম সার্ভাইভ করে না ইন দ্য ইউটারাস। তো
এটা কিছুটা হয়তো ভুল ধরে, এটা হয় যে স্পাম কাউন্ট সব না, আমরা দেখি যে এই স্পামটা গতিশীলতা কেমন, কারণ স্পামটাকে সুইম করে ভ্যাজানা থেকে টিউবের মধ্যে যেতে হয়। তো যদি গতিশীলতা কাউন্ট হয়তো খুব ভালো, গতিশীলতা কম, তাহলে সেই ওই স্পাম অনেকগুলো কাজে লাগবে না। বা স্পাম কাউন্ট ঠিক আছে, স্পাম মরফোলজি মানে স্পাম ডিফেক্টিভ ধরনের, সেই স্পামটা ডিফেক্টিভ মানে কি ডিফেক্টিভ? মনে কর স্পামের কি হয়, 3টে পার্ট থাকে, একটা হেড, একটা মিড পিস, একটা টেল থাকে। তো যদি টেলের মধ্যে গন্ডগোল হয় তাহলে স্পামটা সুইম করে উপরে উঠতে পারছে না। যদি হেডের মধ্যে গন্ডগোল হয়, হেডের মধ্যে ডিএনএ থাকে, তাহলে সেই স্পামটা কাজে লাগছে না। তো এইরকম দেখতে হয় আর কি, মানে ডিফারেন্ট ক্রাইটেরিয়াস, সেগুলোকে দেখে ঠিক করা হয়। কাউন্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু সবটা নয়। মানে কাউন্ট মানে কত কাউন্ট হলে মোটামুটি there is a possibility of... এরকম এটা ওভারঅল দেখতে হয় আর কি। এরা WHO বলছে যে 16 মিলিয়ন কাউন্ট পার ml এরকম থাকতে হবে, কিন্তু সব এর থেকে কম কাউন্টেও লোকে বাচ্চার বাবা হয়ে যায়, এর থেকে বেশি কাউন্টেও হয় না। তো জন্য এটা কোনো ফিক্সড ক্রাইটেরিয়া কিছু নয়, আপনার ডাক্তারের সাথে কথা বলবেন, তারা সব কিছু বুঝিয়ে দেবে, এটা ওভারঅল দেখতে হবে আর কি। তো এই যে ধরো যখন কোনো দম্পতি কনসিভ করার চেষ্টা করছে, তখন তারা কোন সময় দে উইল কাম ক্লোজ অর হ্যাভ সেক্স টু গেট প্রেগনেন্ট? আচ্ছা, এটাকে যেটা বলা হয় ফার্টাইল পিরিয়ড, যে সময় সহবাস করলে আপনার প্রেগনেন্সির চান্স বাড়বে। এটা অনেকেই জানতে চায় আমাদের থেকে, কিন্তু এটার প্রস অ্যান্ড কনস দুটোই আছে। আজকাল লোককে অ্যাপ দেখে খুঁজে বার করে যে কখন তোর ফার্টাইল পিরিয়ড, বা নানা রকম টেস্ট হয় যেটা জানা যায় যে এই সময় আমার হরমোনটা বেশি আছে, আমার ওভুলেশন হবে, কিন্তু এগুলোকে রেকমেন্ড করা হয় না, কারণ স্ট্রেস বাড়িয়ে দেয়। মনে কর তুই শুটিং করছিস, তুই তোর বউ বলে যে শোনো আজকে আমার দেখাচ্ছি অ্যাপেতে, আজকে আমার ওভুলেশন হয়েছে, এসে সহবাস করতে হবে। ইটস নট পসিবল। হ্যাঁ, এটা তো একটা পারফরমেন্স অ্যাংজাইটি করে দেয়, মাথার মধ্যে ঘুরতে হবে, বাড়িতে গিয়ে তাদের সহবাস করতে হবে। তো ওটা আমরা বারণ করি। আমরা বলি সপ্তাহে 2-3 দিন অন্তর সহবাস করলে ঠিক আছে। এবং ফার্টাইল পিরিয়ড হচ্ছে ইউজুয়ালি যদি রেগুলার সাইকেল হয়, তাহলে ওই পিরিয়ডের 10 দিন থেকে 18 দিন, যেদিনকে পিরিয়ড শুরু হয়েছে সেখান থেকে 10 দিন থেকে 18 দিন, এই সময় 2-3 দিন অন্তর ইন্টারকোর্স করলে ইউজুয়ালি প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা বাড়ে। ফার্টাইল পিরিয়ড মহিলাদের মধ্যে ভ্যারি করতে পারে, কারণ তার সাইকেল লেন্থের ওপর ডিপেন্ড করে। ফার্টাইল পিরিয়ড সবাইকার এক নয়। তবে আবার আমরা বলবো যে নিয়মিত সহবাস, মানে নিয়মিত মানে কিন্তু অনেকে ভেবে রোজ সহবাস করতে হবে, তাও কিন্তু নয়, সেটাও সম্ভব হয় না। তো 2-3 দিন অন্তর যদি কেউ সহবাস করে, কারণ স্পামটা ভেতরে গিয়ে তোর 72 ঘন্টা থাকে, একটা মনে কর 24 ঘন্টা থাকে, 2-3 দিন সহবাস করলেই হবে। এই রোজ অল্টারনেট ডে, বা অনেক সময় ডাক্তারবাবুরা ডেট লিখে দেয়, মনে কর 18, 20, 22, 24 সহবাস করতে, দ্যাটস নট পসিবল। তো এটা একটা মেকানিক্যাল ব্যাপার নয়, এই ধারণাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আচ্ছা, মানে আর একটাও খুব মিথ আছে যে যদি দুজন পার্টনার খুব স্পন্টেনিয়াসলি পরস্পরের কাছাকাছি না আসে তাহলে নাকি সন্তান হয় না। তাহলে করলে বাচ্চা কি করে হচ্ছে? তো বেসিক্যালি যেটা হচ্ছে যে যদি ওভুলেশনের টাইমে স্পাম ভেতরে যায়, তাহলেই তার প্রেগনেন্সির চান্স আছে। আনওয়ান্টেড প্রেগনেন্সি বা অন্য কোনো কারণে যেসবগুলো হচ্ছে আর কি, তাই জন্য ওরকম কিছু নয়। যদি কেউ সন্তান চায়, ইচ্ছা অনিচ্ছা কিছু নয়, ওই সময় যখন ওভুলেশন হচ্ছে সেই সময় যদি বাচ্চা ঠিকঠাক করে সহবাস হয়, বাচ্চা হবে। আচ্ছা, ভালো আইভিএফ ক্লিনিকে গিয়ে আমরা তো লেম্যান, কি কি প্রশ্ন করব বুঝে নেওয়ার জন্য যে এটা ঠিকঠাক জায়গায় এসেছি? এটা বলা খুব মুশকিল, ঠিক আছে? প্লিজ না, এরা কোনো কন্ট্রোভার্সির মধ্যে যাওয়া নয়। ভালো ক্লিনিক মানে কিন্তু ঝকঝকে তক্তকে ক্লিনিক এরকম নয়। সেটা যদি কেউ জানতে চায়, সে অবভিয়াসলি লোকে রেকমেন্ড দেখে যায় যে কারোর হয়েছে, কোনো বন্ধুর হয়েছে বা কিছু হয়েছে। গুগল রিভিউ দেখেও আজকাল অনেকে ক্লিনিক বা ডাক্তার চুজ করেন। আর তুইও জানিস খুব ভালো করে যে এই গুগল রিভিউ বা যে কোনো রিভিউ কিন্তু ফেকও দেওয়া যায়, সেটা চাইলে মার্কেটিং একটা ব্যাপার চলে এসছে। যেটা হচ্ছে যে রেকমেন্ডেশনে যাওয়া, সেই ডাক্তারবাবুর সাথে যদি আপনার ভাইভ ম্যাচ করে যে হ্যাঁ এনাকে আমি ভরসা করছি বা বিশ্বাস করছি, সেই ক্লিনিকের সাকসেস রেট যদিও ইন্ডিয়াতে এরকমভাবে ডিসক্লোজ করা হয় না, যেটা ইউকেতে হয় বা অনেক দেশেতে হয়, যেখানে তোর একটা ওয়েবসাইট থাকে গভর্নমেন্টের, সেই ক্লিনিকের প্রত্যেকটা ক্লিনিকের সাকসেস রেট 1 বছরে দিয়ে দেওয়া হয়। এবং সেটা হচ্ছে যে আরেকটা, মনে কর তোর 35 বছর বয়স, হ্যাঁ
তোকে জানতে হবে ওই ক্লিনিকে 35 বছর বয়সে সাকসেস রেট কীরকম, 25 বছরের তো নয়, কারণ ইউ হ্যাভ ক্রস দ্যাট এজ। তো এইজ স্পেসিফিক সাকসেস রেট ডিপেন্ড করে, সেখানে সব রকম ফেসিলিটি আছে কি না, আইভিএফ বা যে কোনো যন্ত্রপাতি যেসব ইক্সি করি আমরা বা কিছু, এই সবগুলো জানা, আর একটা ডকুমেন্টেশন ঠিকঠাক করে দিয়ে দেবে কিনা, আইভিএফের সময় কোনো হিডেন কস্ট আছে কিনা, অনেকে প্যাকেজে যান, অনেকে চান যে এটা কম দাম 20,000 টাকা 30,000 টাকা। জানতে হবে যে একটা জিনিস সস্তাতেও করা যায় যদি আমি ওষুধের কোয়ালিটি কম্প্রোমাইজ করি বা কিছু করি। তো এইগুলো খুব ডিফিকাল্ট, সেটা আপনাদের ওপরেই ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা রিসার্চ করে নিয়ে যান যে এই ক্লিনিকে গেলে আমরা আমাদের প্রার্থিত রেজাল্ট পাবো। এবার তুমি বলো কত বছর বয়স অবধি সাধারণত বাচ্চা নেওয়া ইজ সেফ অ্যান্ড সাউন্ড? দেখ, যেটা হচ্ছে গভর্নমেন্ট একরকম নিয়ম করে দিয়েছে, হ্যাঁ, কিন্তু না, আমি আইভিএফ এর বলছি না, কিন্তু যে কোনো ক্ষেত্রে দেখ, সবাইকে ব্যালেন্স রাখতে হবে। হ্যাঁ, অনেকেই ভাবে যে আমি এটা করে তারপরে এটা পিএইচডি করলাম, তারপরে আমি পোস্ট ডক করলাম, তারপরে আমি বাচ্চা নেবো, জবটা এতটা স্যালারি পাবো, তারপরে এই করতে গিয়ে বয়সটাও পেরিয়ে যায়। আমরা বলি যে 35-এর পরে কোনো মহিলার কিন্তু প্রেগনেন্সির চান্স কমতে আরম্ভ করে এবং 40-এর পরে আরেকটু কমে। কিন্তু এই সাকসেস রেট অনেকের হয়তো 30 বছর বয়স কিন্তু ডিমের সংখ্যা কমে যাচ্ছে। তো যখন নিজে মনে করবেন আপনি প্রস্তুত, আপনি চেষ্টা করুন প্রেগনেন্সির জন্য। বাচ্চা হবার রাইট টাইম বলে কিছু হয় না, তবে চাপে পড়ে বা অন্যের কথা শুনে আমি প্রস্তুত নই মানসিকভাবে, আমি বাচ্চা নিচ্ছি, সেটাও এক রকমের ঠিক নয়। সম্পর্ক স্টেবল তারপরেই নিন। অনেক সময় বিয়ের পরে দেখা গেল যে এটা ভালো সম্পর্ক, বাচ্চার পরে দেখা গেল সম্পর্কটা ভেঙে যাচ্ছে, সেই জন্য এটা ছেড়ে দেওয়া হয়। আপনার জুতোটা আমি জানি না কোথায় পেরে গেছে, তো আপনার যখন মনে হবে যে ইউ মানে ফাইন্যান্সিয়ালি স্টেবল, সোশ্যালি স্টেবল, কম্প্যাটেবল হয়েছে সম্পর্কটা, সেই সময় বাচ্চা নেওয়ার কথা ভাববে। আচ্ছা, ধরো কেউ প্রেগনেন্ট হতে চাইছে, গর্ভধারণ করতে চাইছে না, হ্যাঁ চাইছে না, আচ্ছা, ভেরি গুড। অসুরক্ষিত যৌন সংসর্গ করে ফেলেছে, তারপর সে কি করবে? ভয় পাবে। না, এটা হতেই পারে। যদি এরকম হয় তো মেইন ভয় থাকে যে প্রেগনেন্সি আসবে কি আসবে না। এটা ডিপেন্ড করছে যে পিরিয়ডের কোন সময় তার এই রিলেশনশিপটা হচ্ছে। যদি দেখা যায় যে মানে প্রেগনেন্সি আসার সম্ভাবনা আছে, তাহলে যেটা আমরা বলে থাকি যে কিছু ওষুধ পাওয়া যায়, সেটাকে খেলে প্রেগনেন্সি আসবে না। কিন্তু আবার বলা হচ্ছে যে ওষুধের দোকান থেকে কিনে নিয়ে ওষুধটা না খাওয়া উচিত, কারণ ডাক্তার দেখিয়ে তার ওই ক্যালকুলেশন করে বা কমপ্লিকেশনস কিছু হতে পারে কিনা জেনে তারপরে ওই আইপিল বা ওই জাতীয় ওষুধপত্র সে খেতে পারে। কিন্তু আবার বলছি যেটা অভ্যেস করবেন না, আইপিল আছে বলে অনেকে ব্যাগে আইপিল নিয়ে ঘোরে, যে ইন্টারকোর্স হয়ে গেল আইপিল খেয়ে নিলাম। তো এইরকমভাবে অ্যাবিউজ করবেন না। ইউ ক্যান ফল প্রেগনেন্ট এনি টাইম। আইপিল অনেক সময় কাজ করে না, তো দের ইজ আ ফেলিয়ার রেট। সেই জন্য আগের থেকে সাবধান হয়ে কোনো রকম কন্ডোম বা অন্য কিছু ইউজ করা উচিত। হ্যাঁ, আর এই আমি যেটুকু জানি, আমি জানি না, ভুল হলে ধরিয়ে দিও, আমি যেটুকু ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু জানি সেটা। তুই অনেক জানিস, ইউ আর এক্সপিরিয়েন্সড। না, প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন থাকে কি এটার মধ্যে? হ্যাঁ, এটা প্রোজেস্টেরন অনলি পিল বলা হয়, তো এটাতে ক্ষতি কিছু হয় না। কিন্তু আবার বলা হচ্ছে যে আইপিল ইজ নট আ সাবস্টিটিউট ফর কন্ট্রাসেপশন। আর একটা হচ্ছে যেটা হয় যে বাচ্চা তো আটকে গেল, কিন্তু যদি কোনো যৌন রোগ হয় সেটা তো আর আটকানো যাচ্ছে না, যদি তার HIV বা হেপাটাইটিস বি বা সিফিলিস কিছু হয়। তাই জন্য সবসময় বলা হচ্ছে যে when you are having sex with a unknown partner বা পার্টনার ইউ ডোন্ট নো ভেরি ওয়েল, আপনাকে কিন্তু শুধুমাত্র প্রেগনেন্সির কথা ভাবলে হবে না, সেখানে কিন্তু এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের হাত থেকেও নিজেকে বাঁচতে হবে। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেলে কি পরের মাসে পিরিয়ডের সমস্যা হয়? একটু আগে পরে হতে পারে, এর বেশি কিছু হয় না, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ওই তুমি বারবার বলছো যে ওটা রেগুলার হ্যাবিট করা উচিত নয়। অনেকে একটুখানি রেকলেস জীবনযাত্রা করে ফেলে, ভাবে যে একটা পিল খেলেই সব ঠিক হয়ে যাবে, তা কিন্তু নয়। এটার উল্টো দিকটাও আমরা দেখেছি যে প্রেগনেন্সি এসে গেছে, টার্মিনেট করতে হয়েছে বা নানা রকম প্রবলেম হয়েছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ধরো কন্ট্রাসেপটিভ পিলস অ্যান্ড এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস? কন্ট্রাসেপটিভ, দেখ, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ইজ অলসো আ কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে? কন্ট্রাসেপটিভ পিল মানে যে কোনো ওষুধ যেগুলো বাচ্চা বন্ধ করার জন্য খাওয়া হয়, সাধারণত এটা 21টা প্যাকেট পাওয়া যায়, 21 দিন খায়, 7 দিন গ্যাপ দিয়ে আবার খায়। এবং সেটা শুধু কন্ট্রাসেপশনের জন্য নয়, অনেক সময় আমরা
অন্য কারণেও দিই, যেমন পলিসিস্টিক ওভারি বলে একটা সমস্যা আছে, তো অনেক কম বয়সী মেয়েকে তারা বিয়ে হয়নি কন্ট্রাসেপটিভ পিল দেওয়া হচ্ছে, তো বাবা মা আপত্তি করে, তা কিন্তু নয়, এটা অনেক রকম চিকিৎসার পদ্ধতির মধ্যেও পড়ে। আর এমার্জেন্সি কন্ট্রাসেপশন হচ্ছে যে একটা এক্সপোজার হলো, তারপরে আপনি এটা ওষুধ খেলেন এবং সেটা তো প্রেগনেন্সি বন্ধ করছে। সেটা কি বেসিক্যালি ওই সিমেন্টগুলোকে মেরে ফেলে? হোয়াট ইজ, হাউ There are ডাজ ইট ওয়ার্ক? different mechanisms, সেমেন মেনে ফেলে এরকম না, অনেক সময় ওভুলেশনের দেরি করিয়ে দেয় বা ওভুলেশনের প্রবলেম করে, বা ইউট্রাসের ওয়ালটাতে চেঞ্জ করে, বা হরমোনাল চেঞ্জের ইমপ্লান্টেশন হয় না, তো এইভাবে কাজ করে। আচ্ছা, ইজ দেয়ার এ সেফ ডে? এটা সেফ ডে বলে একটা বস্তু আছে, মানে ফার্টাইল পিরিয়ড বাইরে কিছু করলে সেফ ডে, কিন্তু সেফ ডে বলে কিছু হয় না। হ্যাঁ, পিরিয়ডের ওই সময়টার মধ্যেই একমাত্র সেফ, তারপরে কিন্তু যে কোনো সময় প্রেগনেন্সি আসতে পারে। অনেক সময় স্পামটা হয়তো রয়ে গেল, তারপরে ওভুলেশন হয়ে গেল বা আগে পরে হলো, সেফ ডে বলে স্পাম কিছু তো হয় 3 না। দিন বাঁচবে। আরে বাবা, অনেক সময় দেখা গেছে যে 5-6 দিন বা 7 দিনও হয়ে যায় আর কি, থেকে যায়, ওই জন্য সেফ ডে বলে কিছু হয় না। তাহলে কি সেফ ডেটা পুরোটা মিথ? সেফ ডে পুরোটা মিথ নয়, যেটা বলা হয় যে এই পিরিয়ডের প্রথম 7 দিন এবং লাস্ট 7 দিন যদি কারো রেগুলার পিরিয়ড, আমি আবার বলছি, তাহলে সেই সময়টা সেফ। কিন্তু অ্যাজ সাচ এটা অ্যাজ সাচ কিছু নয়, কারণ অনেক সময় ওভুলেশন পিছোতে পারে, এগোতে পারে, স্পামটা হয়তো পরে সার্ভাইভ করে গেল, তাই জন্য অভাগা যেদিকে চায় আর কি হতেই পারে। ওই হিন্দি সিনেমার ওই বিখ্যাত ডায়লগ। একদম। এবার তুমি আমাকে বলো যে যখন গর্ভাবস্থায় রয়েছে তখন কি দম্পতি সেক্স করতে পারে? হ্যাঁ, করতে পারে, কোনো অসুবিধে কিছু নেই সেরকম। কারণ অনেক সময় হয় কি যে প্রেগনেন্সি জানার আগেও তো ইন্টারকোর্স হচ্ছে, যে টেস্ট পজিটিভ একটু দেরি করে টেস্ট করলো বা কিছু, যদি কোনো রকম ব্লিডিং হয় বা মিসক্যারেজের রিস্ক থাকে, সেই সময় আমরা বারণ করি আর কি ইন্টারকোর্স করতে। মানে কোন সময়টা বারণ করো? ধর যদি প্রেগনেন্ট হলো এবং মাঝে মাঝে ব্লিডিং হচ্ছে, স্পটিং হচ্ছে, হ্যাঁ, সেই সময় বলা হয় যে ইন্টারকোর্স না করতে। অনেকে একটা ভয় কাজ করে যে ইন্টারকোর্স করলে মিসক্যারেজ রেট বেড়ে যাবে, তা কিন্তু নয়, তো সেটা করতে পারে। প্রেগনেন্সির মাঝামাঝি যদি ইন্টারকোর্স করে তখন প্রবলেম হয়, যে পজিশনিংয়ের প্রবলেম হয়, কারণ তখন একটা বালজিং টামি রয়েছে বা সেটাকে নিয়ে বা অসুবিধে। অনেক সময় মহিলাদের হরমোনাল চেঞ্জের জন্য অনীহা হয়, ইন্টারকোর্স করতে চায় না, অনেকের কোনো অসুবিধা হয় না এবং দে ওয়ান্ট টু হ্যাভ ইন্টারকোর্স। আর একটা হচ্ছে একদম লাস্টের দিকে আর কি, সেই সময় বলা হয় যদি ইন্টারকোর্স করে তখন সেমেনের মধ্যে প্রস্টাগ্ল্যান্ডিন আছে, না লেবার পেন বাড়িয়ে দেয় আর কি, তো সেই একটা কারণ থাকে। তো এইগুলোকে ডিফারেন্ট সময় কি বলা হয়, কে কীরকম রিকুইজিশন, তাকে সেইভাবে এক্সপ্লেন করা হয়। তবে প্রেগনেন্সির সময় ইন্টারকোর্স করা যায়, ইন্টারকোর্স করা নিরাপদ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লিমিটেশনস থাকে। মানে কোন ট্রাইমেস্টারে একদম বন্ধ করো? শুরুর দিকটা ধরো বলছো বন্ধ করার কোনো ব্যাপার নেই আর কি, ইফ দ্য হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ ইজ কমফোর্টেবল উইথ ইচ আদার, দেয়ার ইজ নো রিস্ক ফ্যাক্টরস, দে ক্যান হ্যাভ ইন্টারকোর্স। শুধু এই ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে। একদম। ওকে ওকে ওকে, গ্রেট। এর পরের খুব ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে, গর্ভাবস্থায় মা কিভাবে ঘুমোবে নিরাপদে? হ্যাঁ, এইটা নিয়ে না, এইটা নিয়ে রিল করা আর ভিডিও করা আমার বন্ধ করা উচিত, কারণ কি হয়, আজকাল ট্রেন্ড হয়েছে, যাদের একটা বাচ্চা হয়ে যায় তারা ভাবে তারা সব জানে এবং তারা রিল করতে আরম্ভ করে দেয়, তো এগুলো ঠিক নয়। প্রথম কথা হচ্ছে যে প্রেগনেন্সির প্রথম 6 মাস বা 24 সপ্তাহ আপনি যেভাবে ইচ্ছা শুতে পারেন, কারণ জরায়ুটা তখনও ভেতরের দিকে আছে এবং ছোট রয়েছে। 24 সপ্তাহের পর থেকে বলা হয় যে ইউজুয়ালি বাঁ দিক কাত করে শুতে, তার মানে এই নয় যে বাঁ পাশ ফিরেই শুতে হবে, ওই ডান পাশ ফিরেও শুতে পারেন। ঘুমোবার সময় যদি চিত হয়ে যান তাহলে হাজব্যান্ডকে বলবেন ডেকে দিয়ে, আমি মানে চিত হয়ে গেছি আমাকে ডেকে দিস। তো এই কনসেপ্টগুলোকে বার করে দিতে হবে। মা বাবাদের সময় তারা যেরকমভাবে ইচ্ছা ঘুমোতো, তাদের কিন্তু বলা হতো না, তো খুব কিছু অসুবিধে হয় না। মাথা থেকে এই ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলো বার করুন এবং এই রিল দেখে আর ছোটোখাটো ভিডিও দেখে কিন্তু প্রেগনেন্সি সম্বন্ধে দয়া করে আইডিয়া করবেন না। তো আপনি নিশ্চিন্তে ঘুমোন, ঘুমটাকে নষ্ট করবেন না, ওটা বেশি জরুরি। গর্ভাবস্থার সময় আনারস এবং পেঁপে খাওয়া যায় না যায় না? আচ্ছা, যেটা বলা হয় যে কাঁচা পেঁপে বা আনারস খেতে বারণ করা হয়, কারণ মিসক্যারেজ রেট বাড়ে। তবে এই নিয়ে খুব কন্ট্রোভার্সি টপিক একটা,
কারণ পশ্চিম দেশে কিন্তু এইসব নিয়ে কখনো আমরা ভাবিনি। এটা জিনিসটা আমি যখন ইন্ডিয়াতে এসে প্র্যাকটিস করি তখনই শুনতে পেয়েছি আর কি। হ্যাঁ, পেঁপের মধ্যে বলে প্যাপেন বলে একটা এনজাইম আছে, মিসক্যারেজ করতে পারে, ইউট্রাইন কন্ট্রাকশনস বাড়ে, কিন্তু এরকম মানে ডেফিনিট প্রুফ যে পেঁপে খেলেই মিসক্যারেজ হবে তা নয়। আমরা মেসেঞ্জারে প্রচুর মেসেজ পাই এরকম যে আমি আনারসের ফ্লেভারের সে জ্যাম খেয়েছে পাউরুটিতে, তো তাই জন্য তার মিসক্যারেজ হবে কিনা। শাশুড়ি পেঁপে রান্নার মধ্যে পেঁপে দিয়েছিল, আমি ঝোলটা খেয়েছি কিন্তু পেঁপেটা খাইনি, তাতে আমার মিসক্যারেজ বাড়বে কিনা। তো আমি যদি মেসেঞ্জারের মেসেজগুলো দেখাই না তো হাসি পাবে। তো এই জন্য আমি বলছি যে খুব অল্প পরিমাণে খেতে পারেন, যে মিসক্যারেজ হবে তা নয়। বি সেন্সেবল, অহেতুক ভয় পাওয়ার কোনো মানে হয় না। আম খাওয়া যায়? হ্যাঁ, আম খাওয়া যায়, কিন্তু আমে কিন্তু সুগার কন্টেন্ট খুব বেশি। যাদের প্রেগনেন্সির সময় ডায়াবেটিস রয়েছে বা সুগার বাড়ছে, জেস্টেশনাল ডায়াবেটিস বলি, সেই ক্ষেত্রে কিন্তু আম খাওয়াটাকে রেস্ট্রিক্ট করতে হবে। আম কিছুদিনের জন্য পাওয়া যায় বলে আমি সব আম ওই 3 মাসে খেয়ে নেবো, এরকম করলে কিন্তু অনেক সময় সুগার বেড়ে যায়। তো বি সেন্সিবল। হ্যাঁ, এইবার যেটা প্রেগনেন্সি হলেই অনেকেরই হয়, যেহেতু তুমি সুগার তুললে, তার সঙ্গে সঙ্গে যেটা লেজে লেজে চলে আসে, যেটি থাইরয়েড। অনেকের থাইরয়েডের সমস্যা বেড়ে যায়, এইটাকে সামলাবে কি করে? না, এইটা খুব ধারণা, থাইরয়েড বাড়তেই পারে প্রেগনেন্সিতে, কিন্তু যখনই থাইরয়েডের ওষুধ দেওয়া হয় প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা খেলে আমার বাচ্চা ভালো হবে কি মন্দ হবে তা নয়, ডাক্তারবাবু এটা কি সারা জীবন খেতে হবে? আচ্ছা, প্রেগনেন্সির সময় যখন কেউ প্রেগনেন্সি ট্রাই করে তখন আমরা বলি যে থাইরয়েডের TSH হরমোনটা 3.5 এরকম কমে রাখতে হবে, এবং অনেক সময় আমরা থাইরয়েডের ওষুধ দিই, যেটা বেশিরভাগ সময় দেখা গেছে প্রেগনেন্সির সময় যদি কেউ থাইরয়েডের ওষুধ খাওয়া শুরু করে, বেশিরভাগ সময় ডেলিভারির পরে এই ওষুধটা বন্ধ করে দেওয়া হয়, এবং সেটা বলা হয় যে বছরে একবার করে TSH লেভেল চেক করতে। কেউ যদি আগে থেকে থাইরয়েড ওষুধ খায় তাহলে প্রেগনেন্সির সময় থাইরয়েডের ওষুধ খাওয়ার ডোজটা হয়তো বাড়ে। তার কারণ হচ্ছে যে থাইরয়েড লেভেলটা খুব বেড়ে যায়, বাচ্চার ডেভেলপমেন্টাল প্রবলেম বা তার মানসিক বিকাশের সমস্যা আসতে পারে, তাই জন্য এটাকে আমরা চেক করি। এই ভয় পাবার কিছু নেই। ভয় পাওয়ার কিছু নেই, একদম। আচ্ছা, প্রেগনেন্সি কিট, এটা অনেক সময় আমরা বিভিন্ন সময় দোকান থেকে কিনে এনে টেস্ট ফেস্ট করি। কোনো সময় দাগটা প্রপার হয়, কোনো সময় খুব হালকা একটা দাগ এল, এই হালকা দাগ এসছে মানে কি সে প্রেগনেন্ট হয়েছে? হ্যাঁ, বেশিরভাগ সময় যদি কিটের মধ্যে ইউরিনটা ফেলার পরে যদি 1-2 মিনিটের মধ্যেও একটা হালকা দাগ আসে, দের ইজ আ চান্স সে প্রেগনেন্ট হয়েছে, ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখা গেলো যে 2 মিনিটের মধ্যে কোনো দাগ এলো না, তারপরে সে আধ ঘন্টা বাদে সে রেখে দিয়ে জামা কাপড় শুকুর দিয়ে এসে দেখলো আবার দাগ হয়েছে কিনা, তখন দেখা গেলো হালকা দাগ হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্ট হয়েছে তার নয়, সেখানে অক্সিডাইজ হয়ে এরকম একটা চেঞ্জেস হতে পারে প্রেগনেন্সি কিটে। তবে যদি হালকা দাগ হয়, কোনো রকম সন্দেহ থাকে, আপনি ডাক্তারের সাথে কথা বলুন, তখন আমরা একটা হরমোন টেস্ট করতে দিই বিটা ICG বলে, সেটা কনফার্ম করে দেয় যে প্রেগনেন্সি এসছে কি আসেনি। আর একটা কথা, লোকে যদি একবার একটা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়, প্রতিদিন বা প্রতি ঘন্টায় আবার টেস্ট করে করে দেখে যে সেটা কনফার্ম করছে আর কি, অতগুলো টাকা নষ্ট করার কোনো মানে হয় না। তো একটা টেস্ট পজিটিভ মানে ইজ পজিটিভ, আর যদি কোনো রকম সন্দেহ থাকে খুব জোর আপনি আর একটা করতে পারেন। তো বারবার করে প্রতিদিন টেস্ট করার কোনো মানে হয় না। আচ্ছা, এই বলা হয় প্রেগনেন্সি কিটটাতে যে ইউরিনটা ড্রপ করা হবে সেটা ফার্স্ট ইউরিন বলা হয়? না, এরকম নয়। ফার্স্ট ইউরিন অনেক সময় ওরা চলে আসছে, কারণ ওই সময় ইউরিনটা কনসেন্ট্রেট থাকে, সারা রাত্রি তো সে পেশাব করেনি, তো তার HCG হরমোনের লেভেলটা ইউরিনে বেশি থাকে বলে টেস্টটা পজিটিভ হওয়ার চান্স বেশি আছে। কিন্তু দিনে যে কোনো সময়তেই কিন্তু টেস্ট করলে একটা পজিটিভ প্রেগনেন্সি টেস্ট রেজাল্ট যদি কারোর হয়, সেটা কিন্তু পজিটিভই দেখাবে, ফার্স্ট ইউরিনেই হবে তা নয়, যে কোনো সময় করা যায়। যে কোনো সময়ই করা যায়? কিন্তু হ্যাঁ, যে কোনো সময় ইউরিনেই করা যায়, কিন্তু সকালবেলার ইউরিনে করলে টেস্ট রেজাল্টটা বেশি সেন্সিটিভ হয়, কারণ ওই কনসেন্ট্রেট ইউরিনে HCG হরমোন লেভেল বেশি আছে। আচ্ছা, বেসিক্যালি HCG হরমোনটাকে ডিটেক্ট করা একদম। দীর্ঘ দিন ধরে যারা বন্ধ্যাত্বের কবলে পড়েছেন, বহু চেষ্টা করেছেন নানান রকম ভাবে, কিছু হয়নি ফাইনালি, তাদের ক্ষেত্রে তোমার কি অ্যাডভাইস হবে? এটা একটা বড় জিনিস, 2-3টে জিনিস, এটা ভেরি সেন্সিটিভ টপিক আর কি, যে প্রথমে একটা জায়গায় বলা হয় যে থামতে জানতে হয়। আমি দিনের পর দিন চিকিৎসা করছি, IVF করছি, ক্ষমতার বাইরে গিয়ে IVF করছি বা অন্যান্য চিকিৎসা করছি, কিন্তু প্রেগনেন্সি আসছে না। যদি দেখা যায় যে প্রেগনেন্সি আসার চান্স খুব কম, তাহলে আপনাকে থামতে হবে। হ্যাঁ, মানে লিভিং উইথাউট আ চাইল্ড ইজ অলসো আ অপশন ইন লাইফ। আমাদেরকে বাচ্চার
হতেই হবে এরকম নয়। অনেককে যদি চায় যে ডোনার এগ বা ডোনার স্পার্ম নিয়ে সে করবে, সেটাও করতে পারে। একটা আছে যে এমব্রিও অ্যাডপশন, যেখানে বলা হচ্ছে যে এমব্রিওটা যে তৈরি করা হচ্ছে স্পার্ম আর এগ একদম অন্যের কারণ, ঠিক আছে, সেইটাকে হয়তো দেয়া হলো, কারণ সেখানে তো এগ বা স্পার্ম দুটোরই সমস্যা আছে। তো সে মা হচ্ছে, কিন্তু সে বায়োলজিক্যালি বাবা মা তারা হচ্ছে না। একটা হচ্ছে আপনারা অ্যাডপশন করতে পারেন, এবং আরেকটা কথা এই ফাঁকে বলে দেওয়া, অ্যাডপশন কিন্তু যে কোনো জায়গা থেকে একটা বাচ্চা নিলাম, আমি বাড়ি নিয়ে চলে এলাম, বা কারোর বাচ্চা একটা এক্সট্রা আছে আমি নিয়ে হয় না। তো কারা বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে তারপর অ্যাডপশন হবে। গভর্নমেন্ট এজেন্সি ছাড়া বাচ্চা নেওয়া কিন্তু অন্যায়, এবং এটা পুলিশ কেস হতে পারে, থানা পুলিশ হবে। তো এটা হলো একটা। আর যেটা বললাম যে থামতে জানা, যে ঠিক আছে এতটাই হলো, আমাদের সন্তান সুখ হয়তো আমাদের কপালে নেই, জীবনে আরও অনেক কিছু আছে, আমরা দুজনে ভালো থাকবো, তো সেটাও কিন্তু একটা অপশন। তোমার এত বছরের প্র্যাকটিসে যদি দুটো অন্তত এরকম ঘটনা শেয়ার করো যেখানে যে তোমাকেও নাড়িয়ে দিয়েছে এই আইভিএফ ওরিয়েন্টেড, এরকম কোনো গল্প তোমার মাথায় আছে? না, নাড়িয়ে তো প্রত্যেকটা পেশেন্টই একটা গল্প আর কি। হ্যাঁ, নাড়িয়ে দেওয়াটা এরকম না যে কোনো রকম শকিং কিছু হচ্ছে। হ্যাঁ, এটা পজিটিভ জিনিসও নাড়িয়ে দেয়, নেগেটিভ জিনিসও নাড়িয়ে দেয়। ওরকমভাবে আমি আলাদা করে কিছু বাঁচতে পারবো না। আমার মনে হয় যে প্রত্যেকটা পেশেন্টের মানে এই চলার পথটাই একটা করে গল্প তৈরি করে। কখনো কারোর অনেকগুলো মিসক্যারেজ হয়েছে, তারপরে তার বাচ্চা আইভিএফ করে এসছে, সেটা একটপিক প্রেগনেন্সি হয়েছে, মানে টিউবে প্রেগনেন্সি, তারপরে আবার সেই কাপলের বাচ্চা হয়েছে, সেটা ডাউন সিনড্রোম হয়ে টার্মিনেট করতে হয়েছে, তারপরেও তারা লেগে থেকেছে এবং লাস্টে বাচ্চার মুখ দেখেছে, এরকমও হয়। তারপরে দেখা গেল যে আইভিএফ করে বাচ্চা হলো, তারপরে সেই বাচ্চা কোনো কারণে মারা গেছে আর কি, তারপরে তারা আবার ফিরে আসে, এসে তারপরে আবার ট্রিটমেন্ট করে, এরকম হয়। অনেকের সময় দেখা গেছে যে অনেক কিছু গল্প থাকে, এগুলো আলাদা করে কিছু নয়। তবে আমি বলি প্রত্যেকটা পেশেন্টই একটা করে গল্প নিয়ে আসে, কখনো খুশির গল্প, কখনো মানে খুশি হয় না, দুঃখের গল্প হয়। এবং আনলেস উই আর দ্যাট এমপ্যাথি, সহমর্মিতা না থাকলে আমার মনে হয় যে এই বন্ধ্যাত্ব চিকিৎসা করা যায় না, বিকজ ইউ আর ট্রিটিং উইথ দ্য ভেরি সেন্সিটিভ থিং অ্যাকচুয়ালি। যেমন তো ধর এটা খুব ইন্টারেস্টিং, আমার কাছে একটা মহিলা এসেছিলেন, তার আইইউআই করতে হবে। তো তাকে বলা হয়েছিল যে মিনিমাম 4-5টা আইইউআই করলে প্রেগনেন্সির চান্স হবে, দুটো করে সে থেমে গেছে। তার কারণ হচ্ছে কি, তার দুটো ছাগল ছিল, সে দুটো ছাগল, একটা ছাগল বিক্রি করে একটা আইইউআই করেছে, আর একটা ছাগল বিক্রি করে সে আর একটা আইইউআই করেছে, এবং তার প্রেগনেন্সি আসেনি, এবং ছাগলগুলোই কিন্তু তার দুধ বিক্রি করে সংসার চলছিল। সো মানে ধরে প্রায় মারা গেল, এইরকম হয়। তারপরে মনে কর একটা পেশেন্ট এরকম এসছে, তার বাচ্চা না হলে তার স্বামী তাকে ছেড়ে দেবে, সেরকম কিছু নেই। বিয়েতে তার মা একটা হার দিয়েছে সোনার, সে এসে হারটাকে দিয়ে দিল, বললো যে আমি এটা বিক্রি করতে যাই কম দাম পাবো, তো আপনি হারটাকে রেখে দিন, এই হারের দাম আছে, আপনি এটা আমাকে আইভিএফ করে দিন। তো এইরকম জায়গা থেকেও কিন্তু পেশেন্ট উঠে আসে, তারা ভাবে যে আইভিএফ করলে হবে। তাদেরকে বোঝানোটাও একটা কাজ, যে এই যে টাকা পয়সা তুমি খরচা করছো, হ্যাঁ, সেটা রিটার্ন সবসময় বাচ্চা হয় না। তো আমাদের দেশে বিশেষ করে এগুলোকে বোঝানো, এবং আইভিএফটা আমার মনে হয় একটা বিগ কর্পোরেট হাউসও দেওয়ার, এটা একটা ব্যবসার জায়গায় পৌঁছে গেছে, এটা এমনভাবে একটা বিজ্ঞাপন করা হয়। তুই কখনো দেখেছিস যে আইভিএফ কোনো সেন্টার বিজ্ঞাপনে লেখা আছে যে আমাদের এখানেও ফেলিয়ার হয়? সবাই সাকসেস স্টোরি দিতে আরম্ভ করে, বাট ফেলিয়ার্স তো বেশি হয়, তো সেগুলোকে আমরা তুলে ধরি না, এবং ফেলিয়ারের গল্পগুলোকে সামনে না আনলে একটা খুব ফলস একটা বাবল তৈরি করা হচ্ছে, যে এই বাবলটাকে ভাঙতে হবে, যে দিস ইজ নট অল, অ্যান্ড উই হ্যাভ টু এডুকেট দ্য পিপল, যে সন্তানের বাইরেও একটা জীবন আছে, একটা জায়গায় থামতে হবে, এই ব্যাপারগুলোকে কিন্তু আমাদের শেখাতে হবে। আর একটা বিষয় এখন খুব শোনা যায়, আমি জানি না এটা সত্যি মিথ্যে আমি জানি না, সেটা হচ্ছে তোমরা এখন আর নর্মাল ডেলিভারি এনকারেজ করো না, তোমরা সিজারিয়ান করে পুশ করো। হ্যাঁ, আচ্ছা, ডেলিভারি কিভাবে হয়? একটা ডাক্তার দরকার, একটা পেশেন্ট প্রেগনেন্ট মহিলা দরকার, একটা হাসপাতাল সেট আপ দরকার।
তো দোষটা পড়ে ডাক্তার নর্মাল ডেলিভারি করাতে চাইছেন না। আচ্ছা, পেশেন্ট যদি বলে আমি নর্মাল ডেলিভারি করাবো না, তাহলে কি করছে? যখন আমরা প্রচুর নর্মাল ডেলিভারি করাই, এবং মুশকিল হচ্ছে আমি যে জায়গায় করাই ইট ইজ স্লাইটলি এক্সপেন্সিভ। তো যদি পেশেন্টকে বলা হয় যে তুই নর্মাল ডেলিভারি করবি, সে না আমি অত কষ্ট সহ্য করতে পারবো না, আমার কোনো বন্ধু নর্মাল ডেলিভারি হয়নি, সে যদি রাজি হলো, তার মা বলল আমার মেয়ে ডাক্তারবাবু কখনো জল গড়িয়ে খায়নি, ও নর্মাল ডেলিভারি করতে পারবে না, তার শাশুড়ি বলল আমার একটাই বংশধর হবে, তাকে যদি আমি ফরসেপস দিয়ে বার করেন অ্যাবনর্মাল হলে কী হবে? তো এই একটা পরিস্থিতি হয়। দ্য পেশেন্ট ডাজন্ট ওয়ান্ট টু গো ফর আ নর্মাল ডেলিভারি। একটা হলো এটা। তারপর হচ্ছে যে সেট আপে ডেলিভারিটা হচ্ছে, সেই সেট আপটা সেফ কিনা। আমি নর্মাল ডেলিভারি করলাম কিন্তু বাচ্চাটা ঠিকঠাক করে বেরোলো না বা কোনো অসুবিধা রয়েছে, তো উই নিড আ সেট আপ যেখানে কন্টিনিউয়াস বাচ্চার হার্ট রেট মনিটরিং হবে, একটা নার্সিং স্টাফ হুইজ এডুকেটেড এনাফ পেশেন্টের কাছে সবসময় থাকবে, ডাক্তার সবসময় অ্যাভেলেবেল হবে, এমার্জেন্সি হলে 8 ঘন্টার মধ্যে সিজার করে বাচ্চাটাকে বার করা যাবে, আমাকে একে তাকে ডাকতে হবে না। তো এই ফেসিলিটিগুলো না থাকলে ইট বিকামস আনসেফ। এবং একটা অ্যাবনর্মাল বাচ্চা বেরোলে, কোর্ট কেস হলে যদি দেখা যায় যে এখানে একটা ল্যাক অফ কেয়ার ছিল, সেখানে কিন্তু একটা বড় রকম জরিমানা দিতে হবে। নাম্বার 2 যে ডাক্তারবাবুদের ক্ষেত্রে এটা হয়, যেটা আঙুল ওঠে ডাক্তারদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অনেকের সময় নেই, অনেকে ভাবে যে আপনি না থাকলে আমি ডেলিভারি করব না, আমি তো 24 ঘন্টা কাজ করছি না, যখন আমি কাজ করছি না আমার টিমের কেউ একজন আছে হু ইজ ইকুয়ালি গুড ইফ নট বেটার দেন মি, আমরা টিমে কাজ করি, আমাদের টিমেতে হয়। তো আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, আপনার ডাক্তারবাবু যদি এ হয়, এ নাও থাকতে পারে, বি বা সি হু ইজ ইকুয়ালি গুড ক্যান ডু দ্য ডেলিভারি। এই কনসেপ্টটা কিন্তু পশ্চিমবাংলাতে আসে না। এটা কেউ আমি বিশ্বাস করতে পারবো না, নিজের ডাক্তার নিজের উকিল ছাড়া। হ্যাঁ, তো এই ব্যাপারটাকে পুরো দেখতে হবে যে ইনফ্রাস্ট্রাকচার। তো এই জন্য আমার মনে হয় দায়ী ডাক্তার কিছু ক্ষেত্রে, দায়ী যে প্রেগনেন্ট মহিলারা তারা কিছু ক্ষেত্রে, এবং দায়ী হচ্ছে যে হাসপাতাল সেট আপ, তারা দেখছে নর্মাল ডেলিভারি করাতে গেলে হয়তো তার প্রফিট হবে না। সব কিছু মিলিয়ে একটা পরিস্থিতির শিকার আমরা হচ্ছি, এবং এখান থেকে আমাদের সবাইকে চেষ্টা করলে বেরিয়ে আসতে হবে। এর বাইরেও আরেকজনরা আছে যারা এখন বলে দিচ্ছে অমুক সময়ে শুভ সময়। এটা একটা এখন একটা জিনিস আছে, অ্যাস্ট্রোসিজার বলে একটা ব্যাপার আছে, যে জ্যোতিষী বলে দেবে যে কখন বাচ্চা বার করতে হবে। জ্যোতিষী তো বলতে পারে না কখন কনসিভ করতে হবে, তাহলে তাকে এই দায়িত্বটা কেন দেওয়া আছে যে জ্যোতিষী আপনাকে বলেন এই সময় সহবাস করো, বাচ্চা যদি এই সময় কনসিভ হয় ঠিক হবে। তো নর্মাল ডেলিভারি হতে কোনো টাইম থাকে না। হ্যাঁ, তো সেই জন্য এরকমও আছে, পেশেন্ট ইজ সেইং যে রাত্রির 1টা থেকে 3টের মধ্যে বাচ্চা বার করতে হবে, উইলিং টু পে ফিউ ল্যাক্স। তো গরিবদের ক্ষেত্রে তো এরকম হয় না, এটা তো একটা শহুরে বড়লোকি ফ্যাশন আরম্ভ হয়ে গেছে, হুইচ ইজ নট সেফ ফর দ্য বেবি অ্যান্ড দ্য মাদার। অনেক সময় প্রিম্যাচিওর বাচ্চা বার করার চেষ্টা করা হয়। আর একটা হচ্ছে যে জানতে হবে অড টাইমে কিন্তু ডাক্তারের টিমও ঠিক থাকে না, রাত্রি 2টোর সময় বা সকাল 4টের সময়। আই অ্যাম নট ইন দ্য সেম সেন্স, যেটা আমি দিনের বেলাতে 8টা থেকে 5টা যে আমার ওয়ার্কিং আওয়ার সেই সময়, এবং অদ্ভুত টাইমে যদি আমি এই সিজারগুলো করি, তাহলে তো যদি কোনো রকম এমার্জেন্সি কিছু হয়, ইউ আর নট গেটিং দ্য হেল্প। তো এটা একটা অদ্ভুত আবদার, এই আবদার আমার মনে হয় না করাই উচিত। তোমার কাছে কেউ করে যে এরকম আবদার করে? দেখ, আমরা এটাকে যদি চেষ্টা করি, যদি 9টা থেকে 12টার মধ্যে যেটা আমরা করি, সেই সময় যদি হয় আমরা উই ক্যান ট্রাই টু ম্যানিপুলেট দ্য টাইমিংস, যে এই সময় চেষ্টা করব। আবার অনেকে আছে কি বলতো, 9টা 15 সিজার করতে হবে, বাচ্চা বার করতে হবে। তো আমার ওটি আছে একরকম, সেখানে দেখা গেল যে ডাক্তার অজ্ঞান করা ডাক্তার দাঁড়িয়ে আছে, নাকি না ইনসিশনটা দেওয়া হবে এই সময়, তারপর বাচ্চা বেরোবে। তো এরকম হয়, বাচ্চা বেরোবার পরে কনগ্রাচুলেশন, ছেলে বা মেয়ে কী হলো জানা নয়, তো কটার সময় বার করলো বাচ্চাটা। হ্যাঁ, তো এই যে ভেরি থিং, ইটস অবসেশন গোয়িং অন, এবং এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আগে যেটা হতো সেটা হচ্ছে যে আমরা অনেক কিছু দেখতাম না, এখন একটা জিনিস বলা হয় ডাউন সিনড্রোম। হোয়াট ইজ ডাউন সিনড্রোম, আর কোন এমব্রায়োর ডাউন সিনড্রোম আছে কি না কীভাবে জানা যায়, সেই টেস্টটার নাম কি? আচ্ছা, এই ডাউন সিনড্রোম বা এসব নিয়ে আমরা বলি যে কোনো সিনড্রোম বা যে কোনো থিং। আচ্ছা, আমরা যেটা কি ভয় পাই, আমরা ভয় পাই যে আমার বাচ্চাটা অ্যাবনর্মাল হতে পারে। সেটা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হতে পারে, তার হার্টের মধ্যে হার্টের কোনো গন্ডগোল রয়েছে, একটা হাত নেই পা নেই বা এরকম কিছু হতে পারে, একটা মেন্টাল হতে পারে, এটা অটিজম হতে পারে বা এরকম কিছু একটা হতে পারে। প্রথম হচ্ছে যে অটিজম বা ডেভেলপমেন্টাল ডিলে, এগুলো আমরা ধরতে পারবো না, কোনো রকম টেস্ট করেই ধরা হয় না। এবার ডাউন সিনড্রোমটা মোস্ট কমনলি হয়, এটা ট্রাইজোমি 21, মানে 21 নম্বর ক্রোমোজোমে 3টে ভাগ আছে। প্রথমে বলা হচ্ছে যে যদি কোনো প্রেগনেন্সির মধ্যে অ্যাবনর্মালিটি থাকে,
নেচারই ওটাকে সিলেক্ট করে নেয়। সেইগুলো আইদার মিসক্যারেজ হয়ে যাবে, হার্টবিট আসবে না, বা এসেও বাচ্চা নষ্ট হয়ে যাবে। তো নেচার ওখানে এলিমিনেট করে দিল। তারপরে যখন প্রেগনেন্সিটা এগোয়, প্রথমে আমরা 12 সপ্তাহ থেকে 13 সপ্তাহ 6 দিন এই সময় আমাদের টেস্ট করি, যাকে ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং বলা হয়। এখানে একটা আলট্রাসাউন্ড করে দেখা হয় যে নেজাল বোন বা নানা রকম টেস্ট করে যে কোনো রকম রিস্ক ফ্যাক্টরস আছে কিনা, ব্লাড টেস্ট করা হয়। সেখানে যদি হাই রিস্ক আসে, সেটা ডাউনস হতে পারে, ট্রাইজোমি 21-এর বদলে 18 বা 13 হতে পারে, বা অন্য কিছু হতে পারে। যদি এটা লো রিস্ক আসে, আমরা আর কোনো কিছু করি না। হাই রিস্ক এলে আবার নানা রকম পরীক্ষা করা হয়। কিন্তু লো রিস্ক মানেই যে কোনো রিস্ক নয়, তা কিন্তু নয়। এবং বাবা মায়ের বোঝা উচিত, আমরা যতই টেস্ট করি না কেন, ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং, এনআইপিটি বলে একটা টেস্ট করা হয়, অ্যানোমালি স্ক্যান, সব অ্যাবনর্মালিটি আমরা ধরতে পারবো না। আমাদের একটা লিমিটেশনস আছে, সব টেস্টে লিমিটেশনস আছে। এবং এরকমও আমার কাছে আছে যে ডাউন সিনড্রোম লো রিস্ক, উই কন্টিনিউ দ্য প্রেগনেন্সি, আলটিমেটলি আনফর্চুনেটলি দ্য বেবি কেম অ্যাজ ডাউন সিনড্রোম। আর একটা যে ডাউন সিনড্রোম মানেই যে টার্মিনেট করতে হবে এরকম না, এটা অনেক রকম কমপ্লিকেশনস হয় বাচ্চাদের। কিন্তু অনেকেই এসে বলে যে হোয়াট এভার দ্য আউটকাম, উই ডোন্ট ওয়ান্ট টু টার্মিনেট দ্য প্রেগনেন্সি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম টেস্ট করি না। এবং বিদেশেও এইরকমই নানা রকম চর্চা চলে যে অ্যাবনর্মালিটি কাকে বলবো। আর একটা হচ্ছে যে আজকাল নতুন যেটা আমরা পাই, হ্যাঁ, অটিজম বেড়ে গেছে, আমরা নানা রকম জায়গায় দেখছি ভীষণভাবে অটিজমের সংখ্যা বাড়ছে। কিন্তু অনেক এসে ডাক্তার অটিজম বাচ্চা কোনো কিছু চাই না। এটা কিন্তু অটিজম আমরা কোনো রকম টেস্ট করে বুঝতে পারা যায় না। ডেভেলপমেন্টাল প্রবলেম, বাচ্চার বয়স 1 বছর 2 বছর এরকম সময় হলে এটা ধরা যায়। অটিজম নিয়ে আমি এত কথা বলছি, তার কারণ হচ্ছে আই এম ওয়ান অফ দ্য অ্যাম্বাসেডর, যে অটিজম নিয়ে প্রচার করার মধ্যে রয়েছি আর কি। এবং সবসময় বলা হয় যে অ্যাবনর্মাল বলে কিছু নেই, আমরাও হয়তো অ্যাবনর্মাল। তোর কাছে আমি অ্যাবনর্মাল, আমার কাছে তুই অ্যাবনর্মাল। যে জন্য আমরা যখন সোশ্যাল প্লেসে যাই, খুব একটা এক্সাম্পল দিই, যদি মনে করুন যে কেউ একটা রাস্তা দাঁড়িয়ে পেচ্ছাপ করছে অথবা রাস্তায় থুতু ফেললো, তুই প্রতিবাদ করিস, তুই দেখে চলে যাস। কিন্তু তুই খেতে গেছিস কোনো রেস্টুরেন্টে, সেখানে দেখা গেলো একটা বাচ্চা ঢ্যাক ঢ্যাক করে করে চামচ বাজাচ্ছে, তুই খুব বিরক্তিকর মুখ নিয়ে তাকালি একটা। উই আর ইনসেন্সিটিভ হয়ে যাচ্ছি যে এই ব্যাপারটা কি ইনক্লুশন, ও হয়তো আমার মতো নয়, তাহলে আমাকে একটু ওর মতো হতে হবে, একটু সহ্য শক্তি বাড়াতে হবে। তো এই ইস্যুসগুলো কিন্তু আমরা বলছি। সবার ঘরেই যে নর্মাল বাচ্চা আছে তা নয়, কোনো বাচ্চা যার কোনো রকম স্পেশাল নিড হতে পারে, সে আমার ঘরেও হতে পারে। তাই আমাদের সবাইকার উচিত এই সমাজের মধ্যে এই সেন্সিটিভিটিটাকে বাড়ানোর জন্য। আমরা চেষ্টা করি যে কোনো রকম অ্যাবনর্মাল বেবি যাতে না হয়। স্ক্যানে ধরা পড়লে বা অ্যামিস ধরা পড়লে আমরা টার্মিনেটের অপশন দিই। তার মানে এই নয় যে সেই মা বাবা টার্মিনেট করবে। অনেকে বলে না, আমি নষ্ট করতে চাই না, আমার বাচ্চা যেরকম আমি তাকে সেরকমভাবেই বড় করব। তখন কাউন্সেলিং করা হয় যে কী কী প্রবলেম হতে পারে। তো তাই জন্য যখন হচ্ছে, আমাদেরকে অ্যাজ আ সোসাইটি অ্যাকোমোডেট করতে হবে। আনফর্চুনেটলি আমাদের গভর্নমেন্ট সব রকম সাহায্য দেয় না। বাইরে যেরকম হয়, একজন ডাক্তার কাপলকে আমরা চিনি যাদের বাচ্চার অটিজম হয়েছে বলে তারা বিদেশে আবার ফিরে গেল। তার কারণ হচ্ছে তারা এদেশে এই ফ্যাসিলিটি নেই যে মানুষ করতে পারবে। হ্যাঁ, তো আমাদের উচিত যে আরও বেঁধে থাকা, গভর্নমেন্টের উচিত যে আরও করা। যে সমস্ত বাচ্চাদের ধরো অটিজম আছে, অটিজমে তো নানান রকম স্টেপস হয়, তো এরা কতটা নর্মাল লাইফ, কোটান কোট যেটাকে আমরা বলি, সেই নর্মাল লাইফ কতটা লিড করতে পারে? মানে খুব সাধারণ, নিজের খাবারটা নিজে খেয়ে নেওয়া, বাসে ওঠা, স্কুল যাওয়া বা কলেজ যাওয়া, ফেরা, একটা বেসিক চাকরি করতে পারা, টাকা গুনতে পারা, হ্যাঁ, এইগুলো কতটা পারে? দেখ, অটিজমটা বিশাল স্পেকট্রাম আর কি। হ্যাঁ, কোনো সিনেমা দেখে তো আমরা অটিজম নিয়ে আইডিয়া করতে পারি না। ভার্বাল হতে পারে, নন ভার্বাল, সেই কমিউনিকেট করতে পারে না। তো সেখানে আমাদের তাদের নানা রকম লাইফস্টাইল, মানে ডে টু ডে যে অ্যাক্টিভিটিগুলো, সেখানে একটা বাচ্চা যদি জামার বোতাম পরাতে পারে, তার বাবা মা খুব খুশি হয়। সে যদি ঠিকঠাক করে টয়লেটে গিয়ে বসে নিজেকে পরিষ্কার করতে পারে, সেটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আর কি। তো তাদেরকে এই লাইফস্টাইল স্কিলসগুলোকে শেখানোর চেষ্টা করা হয়। এবং আর একটা ওয়ারি থাকে যে বাবা মা না থাকলে কি হবে। আমরা এরকম দম্পতি পাই যারা এসে বলে, মনে কর প্রথমে তারা ভেবেছিল যে আমার বাচ্চাটা একটা অ্যাবনর্মালিটি কিছু আছে, আমি তাকে বড় করব, মানুষ করব, আমরা চিরকাল থাকবো। একটা বয়সের পর সে বুঝতে পারছে যে আমি থাকবো না, তাহলে এই বাচ্চারা কী হবে। তখন তারা সেভিয়ার সিবলিং চায়। ডাক্তার বলি আর একটা বাচ্চা হয়, সে একে দেখবে,
তা কিন্তু সবসময় হয় না। সে আমরা নিজেরাই বাবা মাকে দেখি না বা ভাইকে দেখছি না, তাহলে আরেকটা বাচ্চা হবে, সেই বাচ্চাটাকে দেখবে যে অ্যাবনর্মাল আছে, তাকে দেখবে, এটা কখনো হতে পারে না। তো এইরকম সিচুয়েশনের মধ্যে পড়ি আমরা, যে আমার একটা বাচ্চার এই সমস্যা রয়েছে, তাকে দেখার জন্য আমি আবার প্রেগনেন্ট হতে চাইছি। বা যখন সেইটা ভাবনাটা মাথায় এলো, তখন তার বয়স কিন্তু বেশির দিকে হয়ে গেছে, এবং তখন বাচ্চা নেওয়াটাও খুব মুশকিল হয়ে যায়। তাই জন্য সব কিছু ভেবে চিনতে আমাদের এগোনো উচিত আর কি। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন। এই যে অনেক পুরুষ পারফরমেন্স অ্যাংজাইটিতে ভোগে এবং সেটা ইভেনচুয়ালি তাদের পারফরমেন্সকে নষ্ট করে দেয়, অনেক ক্ষেত্রে ইরেকটাইল ম্যালফাংশন বা ডিসফাংশন ঘটে থাকে। তো পুরুষদের ক্ষেত্রে যেটাকে আমরা কোট আনকোট পারফরমেন্স বলছি, সেই পারফরমেন্স তো ফাইনালি পারফরমেন্স নয়, তো এটা ইন্টারাকশন উইথ ইউর পার্টনার। তো একজন পুরুষ যে পারফরমেন্স অ্যাংজাইটিতে ভুগছে এবং তার ফলটা তার জীবনে আসছে বারবার, সে কী কী পদক্ষেপ নেবে এবং নিজেকে মানে সুস্থ রাখবে বলো বা ঠিকঠাক করবে? হ্যাঁ, এইটা একটা অনেক কিছু, এটা সাইকোসেক্সুয়াল হতে পারে, এটা কিছু তোর মেডিকেল প্রবলেম হতে পারে। যদি ফর এক্সাম্পল মেডিকেল বা ডায়াবেটিস রয়েছে, থাইরয়েডের প্রবলেম, প্রোল্যাকটিন হরমোনের প্রবলেম, এরকম কিছু হচ্ছে, সেটা ট্রিট করলো কিছুটা হলো। কারণ ডায়াবেটিস অনেক সময় মাইক্রো ভেসেলসকে নষ্ট করে দেয়, ইরেকশনের প্রবলেম হয়। এটা হলো একটা। যে সাইকোলজিক্যাল, যদি কোনো ছেলের একবার ইরেকশন প্রবলেম হয়, তার মাথার মধ্যে সবসময় কাজ করে যে আবার ইরেকশন প্রবলেম হবে, আমি পারফর্ম করতে পারবো না, বা সে তাড়াতাড়ি করে ইন্টারকোর্সটা শেষ করতে চায়। হ্যাঁ, এই একটা সাইকোসেক্সুয়াল প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে কাউন্সেলিং, সেক্ষেত্রে ফিমেল পার্টনার প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। হ্যাঁ, তোমার দ্বারা কিছু হবে না, বা এটা অনেক সময় হিট অফ দ্য মোমেন্টে বলেও ফেলে আর কি। তো সেখানে কাউন্সেলিং ইজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা কিছু কিছু ক্ষেত্রে ওষুধ দিই, যেখানে যেটা নর্মালি আমরা ভায়াগ্রা বা যেরকম লোকে বলা হয়, তো সেরকম ওষুধ দেওয়া হয়, নানা রকম ওষুধ পাওয়া যায়। আবার বলা হচ্ছে যে ওষুধের দোকান থেকে ভায়াগ্রা বা এসব কিনে খাবেন না, কারণ এটার সাইড এফেক্ট রয়েছে। সবার জন্য সব কিছু নয়। আমরা ওষুধের ডোজ বা কতদিন খাবে এগুলোকেও ঠিক করা হয় আর কি। তো এটা ট্রিটমেন্ট চলে, যেটা আন্ডারলাইং কজ সেটার ট্রিটমেন্ট। সাইকোলজিক্যাল কজ হলে সেটা তার মাস্টারবেট করতে অসুবিধা হচ্ছে না, কিন্তু ইন্টারকোর্স করতে অসুবিধা হচ্ছে, মর্নিং ইরেকশন আছে, তো সেক্ষেত্রে এটা সাইকোলজিক্যাল কজ, তার জন্য কাউন্সেলিং করা। এটাকে বেরিয়ে আসতে হবে, এই সমস্যাটাকে আপনাকে এসে বলতে হবে, এটাকে লুকিয়ে কোনো লাভ নেই। সেটা তো আপনার হচ্ছে না, ইরেকটাইল ডিসফাংশন ইজ আ ভেরি কমন প্রবলেম, এবং এটা অনেক সময় ফেজিক হয়, কোনো একটা স্ট্রেসের জন্য কিছু দিনের জন্য ব্যাপারটা হলো। ইফ ইউ ডোন্ট লাইক ইউর পার্টনার, সেটাও একটা কারণ হতে পারে, যেটা জোর করে করা হচ্ছে। তো এই ঘটনাগুলোকে এক্সপ্লোর করে তার ট্রিটমেন্ট করা উচিত। এই যে ওষুধটার কথা বললে, যে ওষুধটা সময়কে বাড়িয়ে দেয় বলা হয় আর কি, সেই ওষুধটা ডাক্তার না দেখে তো খাবেই না। আমি বলছি যাদের হার্টের প্রবলেম আছে বা যাদের ধরো ডায়াবেটিস আছে, তারা খাবে না তো? এটা অনেক, যদি দেখো ব্লাড প্রেশার আছে কিন্তু ওষুধ খেয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল, তারা খেতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, তো সেই জন্য ডিপেন্ড করছে যে আবার ডাক্তারও ঠিক করবেন যে আপনি এটা খেতে পারবেন কিনা। এগুলো অনেক রকম কোয়ালিটি ভ্যারাইটি আছে, ডোজ ভ্যারি করে, তো হয়তো তাই কম ডোজে দেওয়া হলো, কাজ করলো, এরকম আর কি। তাই জন্য জিজ্ঞেস করে সব কিছু দেখে তারপরে দেওয়া উচিত। ওকে, এবার আমার দর্শকদের জন্য একবার খালি বলে দাও, যারা ধরো দম্পতি একটু কিছুদিন ধরে সমস্যায় ভুগছেন, সন্তান আসছে না, তাদের জন্য তোমার কি অ্যাডভাইস? একটাই পাতি বাংলা অ্যাডভাইস, চাপ নেবেন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লেগে থাকে আজকের এপিসোড, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনারা না বললে আমরা বুঝতে পারি না আপনাদের এপিসোডগুলো কেমন লাগছে এবং কোন ধরনের এপিসোড আপনারা জানতে চাইছেন। আর একটু সাবস্ক্রাইব করুন, যত বেশি সাবস্ক্রাইবার হয় ততই বড় বড় ডাক্তারদের বললে চলে আসেন, নইলে কী করে, আগের যাদের বলেছি তারা ফোন কেটে দিয়েছে বা বলেছে হ্যাঁ হ্যাঁ করছি করবো। আমার নিজের বন্ধুবান্ধবরাও করে থাকে। ফলে আপনারা একটু সাবস্ক্রাইব করুন, একটু লাইক করুন, কমেন্ট করুন। কন্টেন্ট দেখে সাবস্ক্রাইব করুন, ভালো কন্টেন্ট নালে করবেন না। সবাই খুব ভালো থাকবেন, বাই বাই।